আমরা এখন দ্বিতীয় ক্লাসে আছি। এর আগে আমরা বাকের শ্রেণীবিভাগ সম্পর্কে জানছিলাম। এখন প্রথম অধ্যায়ে আমাদের সাধারণত বৃত্তাকার বাক নিয়ে আলোচনা হয়, অর্থাৎ বৃত্তাকার বাক। তাহলে এই বৃত্তাকার বাক নিয়ে আলোচনা করছিলাম, যে শ্রেণীবিভাগ সম্পর্কে সম্পূর্ণ জানছিলাম, একটা সরল, যৌগিক এবং বিপরীত বাক। তাহলে এই বৃত্তাকার বাকটা অঙ্কন করলে আমাদের কি কি উপাংশ থাকে সেইটা সম্পর্কে আজকে বিস্তারিত জানবো, এবং এটা পরীক্ষায় সাধারণত এসে থাকে। তাহলে সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা কি করছিলাম ওই সময়, আমরা বাক তৈরি করছি কিভাবে, একটা সরল রেখা এবং অন্য একটা সরল রেখা। এটা সরল রেখা না বলে আমরা রাস্তা বলবো বা রোড বলবো। এখন এই অন্য একটা সরল রেখা যদি এইভাবে মিলিত হয়, তাহলে এই যে মিলিত হয়েছে এটাকে বলবো কি আমরা, মিলিত না, এটাকে কিন্তু ছেদ বলা হয়, অর্থাৎ এদিকে ছেদিত হয়ে গেছে, এটাকে আমরা ছেদ বিন্দু বলবো। কি বলবো? ছেদ বিন্দু। এই ছেদ বিন্দুতে যে কোণ উৎপন্ন হয়েছে সেটাকে বলবো কি আমরা, ছেদ কোণ, যেটাকে হচ্ছে থিটা দ্বারা প্রকাশ করে। এটাকে আমরা কি বলবো? ছেদ কোণ। এই ছেদ কোণ, এখন দেখো এই যে ছেদ কোণ থিটা দ্বারা আমরা প্রকাশ করলাম, আর এই পাশে যে কোণটা আছে সেটাকে আমরা ফাই দ্বারা প্রকাশ করব। এটাকে বলা হয় প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ। এখন আমরা এই জায়গায় কি বললাম, একটা রাস্তা যে বিন্দুতে মিলিত হয়েছে কে সেটাকে বলবো ছেদবিন্দু, যেটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করব, এবং এই বিন্দুটার নাম হচ্ছে এফ। আর এখানে যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে ছেদ কোণ। এটা মনে রাখার ট্রিক হচ্ছে, এখানে ছেদিত হয়েছে তার মানে এটা ছেদ বিন্দু, তার মানে এই কোণটা হচ্ছে কি, ছেদ কোণ। আর এই পাশেই যেটা আছে সেটাকে বলবো আমরা প্রতিসরণ কোণ। এখন এই রাস্তা থেকে এখান থেকে গাড়ি চলাচল করতেছে, গাড়ি চলতে চলতে এখান থেকে এসে আমরা কি এইখান থেকে ঘুরে এই জায়গায় আসবো, কিন্তু আসলে ওইটা না করে আমরা কি করব, ইঞ্জিনিয়ারিং ভাষায় এখানে একটা অবতলাকৃতি একটা বাঁক তৈরি করব। তাহলে এইটা আমরা বাঁক তৈরি করলাম। তাহলে এই যে রাস্তার যে এই জায়গা প্রথম যে স্পর্শক করছে এইটাকে আমরা এ বিন্দু দ্বারা প্রকাশ করি। এই যে স্পর্শক করছে এটাকে বলবো কি, প্রথম স্পর্শক কোণ, প্রথম স্পর্শক বিন্দু, সরি এটা প্রথম স্পর্শক বিন্দু এ বললাম। তাহলে এটা যদি প্রথম স্পর্শক বিন্দু হয়, পরেরটা কি হবে, এটা হচ্ছে দ্বিতীয় স্পর্শক বিন্দু, এটা হচ্ছে দ্বিতীয় স্পর্শক বিন্দু। এই দ্বিতীয় স্পর্শক বিন্দু পাইলাম। এখন আমরা সহজেই জানি, আমরা ছোট সময় বৃত্ত অঙ্কন করছি, বৃত্ত অঙ্কন করি কি, যে কোনো একটা কেন্দ্রের সাপেক্ষে। তাহলে সেই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হয়, ব্যাসার্ধ বলা হয়। ব্যাসার্ধ হচ্ছে রেডিয়াস, তাহলে আর দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা কি করব, এই যে একটা বৃত্ত চাপ অঙ্কন করছি, অবশ্যই এটা কেন্দ্রের সাপেক্ষে করছি, তাহলে সেই কেন্দ্রটা এই জায়গায় ও বিন্দু ধরলাম আমরা। তাহলে কেন্দ্র থেকে এইটুকু দূরত্বকে আমরা কি বলবো, রেডিয়াস, আর দ্বারা প্রকাশ করব, আর দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমরা এখানে ব্যাসার্ধও পেয়ে গেছি। তাহলে এই যে কোণ, এই কোণটাকে বলা হয় কেন্দ্রীয় কোণ। কেন্দ্রীয় কোণ সাধারণত ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়, সরি ডেল দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে কেন্দ্রীয় কোণ, কেন্দ্রীয় কোণ। এগুলো বইতে সবই আছে, ওই ক্লাস দেখার ফাঁকে ফাঁকে অর্থাৎ বই দেখতে হবে। এখন এটা হচ্ছে ডেল কোণ, আমরা কেন্দ্রীয় কোণটা পাইছি। কেন্দ্রীয় কোণ যদি পাই, এখন আমরা যে কোনো বৃত্তের পরিধি থেকে অন্য পরিধি পর্যন্ত দূরত্বকে কি দ্বারা প্রকাশ করি, এটাকে বলা হয় জ্যা। এটাকে কি বলা হয়, জ্যা। এখন এই যে একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপের এই বরাবর যদি আমরা রেখা টানি, তাহলে এইখান থেকে এই জায়গা টানলেও একটা জ্যা হবে, এইখান থেকে এই জায়গা টানলে একটা জ্যা হবে, এখানেও জ্যা হবে। কিন্তু আসলে এই বৃত্তচাপের এই জ্যাটা কি সর্বোচ্চ জ্যা না, এই জ্যাটাই হচ্ছে কি আমাদের সর্বোচ্চ জ্যা। এইটাকে আমরা দীর্ঘ জ্যা হিসেবে প্রকাশ করব, যাতে এল দ্বারা প্রকাশ করা হয়। এটাকে কি বলবো আমরা, দীর্ঘ জ্যা, দীর্ঘ জ্যা। এটাকে আমরা দীর্ঘ জ্যা এল দ্বারা প্রকাশ করব। তাইলে এখানে আমরা কি কি পাইলাম, ছেদবিন্দু, স্পর্শক বিন্দু, দ্বিতীয় স্পর্শক বিন্দু, দীর্ঘ জ্যা এবং ব্যাসার্ধ, কেন্দ্রীয় কোণ। এখন আমরা আসি, প্রথমে আমাদের এই যে রেখাটা, অর্থাৎ এ থেকে এফ পর্যন্ত, আর এইটা হচ্ছে বি বিন্দু। তাহলে এ এবং বি, এই এ বি কে বলা হয় স্পর্শক দৈর্ঘ্য, স্পর্শক দৈর্ঘ্য। এই স্পর্শক দৈর্ঘ্য টিএল দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করব, টিএল দ্বারা প্রকাশ করব। এটা হচ্ছে দ্বিতীয় স্পর্শক দৈর্ঘ্য, দ্বিতীয় স্পর্শক দৈর্ঘ্য। এইখানে একটা কথা মনে রাখতে হবে, যে আমাদের প্রথম স্পর্শক দৈর্ঘ্য এবং দ্বিতীয় স্পর্শক দৈর্ঘ্য সর্বদা কি হবে, সমান হবে। প্রথম স্পর্শক দৈর্ঘ্য এবং দ্বিতীয় স্পর্শক দৈর্ঘ্য সর্বদা কি হবে, সমান হবে। তাহলে আমরা এখানে এই টিএল যদি স্পর্শক দৈর্ঘ্য হয়, এখন আমরা আসি এইখান থেকে এইটা যদি এই রেখাটা আমরা অঙ্কন করি,
তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি দাঁড়াইলো, এই যে এইখানে এফ বিন্দু পাইলাম, আর এইটা হচ্ছে কি বাঁকের শীর্ষবিন্দু। এইখান থেকে এই বরাবর যদি ধরি তাহলে এইটা কি বলা হয়, বাঁকের শীর্ষবিন্দু। এইখানে আমরা ই দ্বারা প্রকাশ করি, এটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি। তাহলে এখন সরি, এটা ই দ্বারা প্রকাশ না করে আমি বইয়ের মতো করার চেষ্টা করি, এটাকে বলা হয় সি দ্বারা প্রকাশ করি, এবং এই বিন্দুটাকে আমরা বলবো কি ই। তাহলে এই ছেদবিন্দু থেকে এইটা হচ্ছে নাম বাঁকের শীর্ষবিন্দু, এইটার মধ্যবর্তী দূরত্বকে হচ্ছে বলা হয় বাঁকের গভীরতা, বাঁকের গভীরতা। আর বাঁকের শীর্ষবিন্দু থেকে দীর্ঘজায়ের মধ্যবিন্দু, এটা কি দীর্ঘজায়ের মধ্যবিন্দু কত ই, এইটুকু বলা হয় ভার সাইন, এটাকে বলা হয় কি ভার সাইন। এখন এই জায়গার সংজ্ঞাগুলো আমাদের আসে যে ভার সাইন কাকে বলে। তাহলে ভার সাইনটা আমরা সহজেই বইয়ের ভাষায় না পড়ে এখান থেকে পড়বো যে বাঁকের শীর্ষবিন্দু থেকে দীর্ঘজায়ের মধ্যবর্তী দূরত্বকে কি বলা হয়, ভার সাইন বলে। আমি আবারও বলতেছি, বাঁকের শীর্ষবিন্দু থেকে দীর্ঘজায়ের মধ্যবিন্দু দূরত্বকে কি বলা হয়, ভার সাইন বলে। এরপর যদি বাঁকের গভীরতা প্রশ্নে আসে যে বাঁকের গভীরতা কি বলে, তাহলে এইটা দেখে আমরা পড়বো যে ছেদবিন্দু থেকে বাঁকের শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্বকে কি বলা হয়, বাঁকের গভীরতা বলা হয়। তাহলে বাঁকের গভীরতা জানলাম, ভার সাইন জানলাম, অর্থাৎ মোটামুটি আমাদের একটা বৃত্তাকার বাঁকের টোটাল যে অংশ সেইটুকু আমরা জেনে নিলাম। এখন আরো কিছু জানার আছে আমাদের। এই যে কোণ, এটা একটা স্পর্শক, তাহলে এইটাকে স্পর্শক কোণ বলা হয়, এটাকে গামা দ্বারা প্রকাশ করে। তার মানে এইটা কি দ্বিতীয় স্পর্শক কোণ, এটাও গামা দ্বারা প্রকাশ করে। দুইটা কোণ সর্বদা সমান হবে। তাহলে আমরা কি কি কোণ জানলাম, এইটা তো আমরা খাতায় লিখে নেবা যে আমরা প্রথমে জানলাম হচ্ছে প্রতিসরণ কোণ, এরপর জানলাম হচ্ছে থিটা, এই প্রত্যেকটা কোণ। এরপর আছে আমরা জানি কি গামা, তারপর আছে ডেল। এই যে এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, যেমন আমাদের এই স্পর্শক দৈর্ঘ্যের সূত্র আলাদা প্রমাণ করতে হবে, তারপর হচ্ছে বাঁকের গভীরতা প্রমাণ করতে হবে, দীর্ঘজায়ের দৈর্ঘ্য প্রমাণ করতে হবে, তারপর হচ্ছে আর এর মান আমরা প্রমাণ করব। নেক্সট ক্লাসে আমরা এইটা সম্পর্কে আর কি বিস্তারিত এখন আলোচনা করলাম, এরপর আমরা এই প্রমাণগুলো করে নেব। যত সূত্র আছে প্রত্যেকটা কিন্তু এক একটা সূত্রের মাধ্যমে আমাদের বের করতে হবে। যেমন দীর্ঘজায়ের দৈর্ঘ্য যখন বের করতে হবে, তাহলে সূত্রটা প্রমাণ করে আমরা সূত্রটা মুখস্থ করে নেব, এরপর ভার সাইন বের করব। তাহলে টোটাল মোট কথা হচ্ছে যে বাঁকের এই বৃত্তাকার বাঁকের কি কি উপাংশ আছে এইটা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করলাম। এইটা তোমরা বই থেকে দেখে নেবা এবং আমার এই কথার সাথে মিলাই নেবা, এরপর ভালো করে বুঝে নেবা, ঠিক আছে? আচ্ছা, আজকে এখানেই শেষ করছি।